জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্যার পিএসসির একটা গেজেট প্রকাশ হয়েছে, পিএসসি সিলেবাস নিয়ে অবগত করেছেন। পিএসসির পরীক্ষা ইতিহাস বিষয়ে যে মাস্টার বা মিস্ট্রেসের পরীক্ষা হবে সেখানে কি কি বই পড়তে হবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনি। স্যার প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো যদি একটা দিশা দেন আরও ভালো হয় স্যার। অসংখ্য মেল এবং অসংখ্য হোয়াটসঅ্যাপ আসতে শুরু করে, তাই আমরা কথা দিচ্ছি আজকে আমি প্রিভিয়াস ইয়ার পিএসসির প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহকারে তোমাদের জানা স্যার তার জানা স্যার ইউটিউব চ্যানেলে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। আমি ইতিহাসের নবীন একজন ছাত্র পাঠক হিসাবে প্রশ্নগুলোকে দীপ্ত কণ্ঠে সংগ্রহ শুধু নয়, প্রশ্ন একদম আমাদের নিজস্ব বর্ণ পরিচয় পাবলিকেশন ডিপার্টমেন্ট থেকে কম্পোজ করানো হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহকারে তোমাদের জানা স্যার রেডি করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। আশা করি এই প্রশ্ন উত্তর ব্যাখ্যা প্রচুর হেল্প করবে। এক একটা ভিডিওতে ব্যাখ্যাগুলোকে সুবিস্তারে করতে গিয়ে প্রশ্নের সংখ্যা হয়তো কম হচ্ছে, কিন্তু মনে রাখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা আমি এমন দিচ্ছি ওই প্রশ্নটার পেছনে সামনে যা আছে ওই প্রশ্নকে লাগোয়া যদি কোনো প্রশ্ন তো পরীক্ষার হলে আসে তুমি সুনিশ্চিত করে আসতে পারবে। সেইভাবেই ভাসিয়ে দিচ্ছি পিএসসির বিগত বছরের প্রশ্নগুলির উত্তর আজ থেকে স্টার্ট করলাম আমরা। মাঝে মাঝে আমি ধারাবাহিক ভিডিওর পাশাপাশি পিএসসির প্রশ্ন, মাদ্রাসার প্রশ্ন বাকি রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলোকে উত্তর সহকারে ব্যাখ্যা দেবো। শুধু প্রশ্ন কোনটা উত্তর হবে এর জন্য জানা স্যার চ্যানেল নয়, জানা স্যার ইউটিউব চ্যানেল সেই জন্য প্রশ্নগুলোর উত্তর একদম কাটছাড়া করে দেওয়া হবে, চুলচেরা করে নেওয়া হবে, সেরা সেরা গবেষণাগুলো দেওয়া হবে, রিসার্চগুলো দেওয়া হবে এবং ইতিহাসটা কিভাবে পড়লে আমাদের সামনে উপস্থাপন হবে। আপনি মাধ্যমিকে ডিভিশন পেয়েছেন, সেকেন্ড ডিভিশন পেয়েছেন, ভয় করবেন না। আপনি ভালো করে মন দিয়ে পড়াশোনা করুন। কম্পিটিটিভ পরীক্ষায় একাডেমিক স্কোরটা কিছুই নয়, মূল লক্ষ্য তুমি নিজেকে বর্তমান সমাজে বর্তমান পরীক্ষাতে কতটা উপস্থাপন করতে পারছো। তো সবার কাছে আবেদন রইল, শর্টকাট মেথডে নয়, শর্ট প্রশ্ন নয়, এমসিকিউ নয়, একেবারে ডিপলি গিয়ে খুঁটিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব। যারা কলেজ স্টুডেন্ট এখন থেকে থার্ড ইয়ার থেকে এমএতে যাবেন, যারা মাস্টার ডিগ্রি করছেন, নেট সেটে যাবেন, জিআরএফ পেতে চাইছেন, অবশ্যই আপনারা জানা স্যার ইউটিউব চ্যানেল ফলো করুন, জানা স্যার বইগুলো পড়াশোনা করুন, জানা স্যারের পেড ব্যাচে আপনারা আসুন। দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছি ইতিহাস যদি শিখতে চান আপনারা চলে আসুন। ইতিহাস কি জিনিস তখন ভাববে স্যারের বই কিছুই নয়, স্যারের ইউটিউব চ্যানেল কিছুই নয়। লাইভ ক্লাসের গুরুত্ব কতখানি, অনলাইন এবং অফলাইন যেভাবে তোমাদের জন্য পঠন পাঠন দিয়ে যাচ্ছে আমি, আসুন আপনারা দীপ্ত কণ্ঠে। ইতিহাসকে যেন ভাববে এতদিন কোথায় আমরা ছিলাম। তো শুরু করছি আজকে আমরা আর সময় দীর্ঘায়িত না করে সেই পিএসসির 2012 সালের প্রশ্নগুলো। আমরা সি সিরিজকে প্রশ্ন ধরার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা প্রশ্নের 4টে অপশন উত্তর দিয়েছি এবং ব্যাখ্যাগুলো তোমাদের জানা স্যার নিজস্বভাবে তৈরি করা, কোনো ঝাড়া কোনো ডুপ্লিকেট বইয়ের ছবি তুলে জিনিস কিন্তু পাবেন এখানে, সবটাই নিজস্বতা, মনে রাখবেন এটা। তো যাই হোক, সেই 2012 সালে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন আমরা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস যে তুলে দিয়ে চেয়েছি। পাওয়া লাগবে 12 সালের প্রশ্ন, আমরা সি সিরিজকে মান্যতা দিয়েছি। প্রশ্নটা ভালো করে মনে রাখবে। ছোট করে বলে দিই আজকে কিন্তু 2024 সাল, অর্থাৎ এক দশকেরও পরবর্তী সময়ে প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি আমরা, অর্থাৎ 2012 সালের প্রশ্ন 2024 সাল উত্তর পাচ্ছ। এই লেভেলে কিন্তু পড়াশোনা করলে হবে না। 12টা বছর পরে পরীক্ষা হচ্ছে মানে 1200 গুণ, একটা বছর মানে 100 গুণ ডিফারেন্স হয়ে যায়, তাই 1200 গুণ। তাই কাট অফ মার্কস ওই সময়কালে যা ছিল এখন তার ডবল হয়ে যেতে পারে। যদি 44, 50, 60 থাকে এখন 95 কাট অফ মার্কস হয়ে যাবে যে কোনো পরীক্ষায়। ডব্লিউবিসিএস 80, 85, 90 পিলি পাস করে মেন দিত, এখন 130 হচ্ছে। তাই সমস্ত সাবজেক্ট পরীক্ষার ক্ষেত্রে কাট অফ মার্কস বেড়ে গেছে। এই প্রশ্নকে দেখে যদি এই লেভেলে পড়াশোনা করো তাহলে কিন্তু বর্তমান 24 সালের পিএসসি যে ভ্যাকেন্সি আসছে ক্র্যাক করা দূর হয়ে দাঁড়াবে। তাই আপনারা প্রশ্নগুলোকে দেখুন, ওই টপিকগুলোকে এত গভীরভাবে পড়াশোনা করুন যাতে যে প্রশ্নই দিক একটা সিট আমার, কত কম সিট থাকবে কত বেশি সিট থাকবে একদম দেখতে যাবেন না, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে আসবেন, এই জন্য পড়াশোনাটা করবেন। তো 12 সালের সে সিরিজের প্রশ্ন এসেছিল আমাদের খারবেলা ওয়াজে। খারবেলা কোন ধর্মের ব্যক্তি ছিল? ছোট করে বলে দিই, আমি একটা ভিডিও করেছিলাম প্রাচীন ভারতের ধর্ম বলে, সেখানে টোটাল ডাইনেস্টি শাসকরা এবং তারা কোন কোন ধর্ম গ্রহণ করেছিলেন বা কোন কোন ধর্ম থেকে কোন কোন ধর্মে তারা চেঞ্জ হচ্ছিল, পরিবর্তন হচ্ছিল, ভালো করে ব্যাখ্যা দিয়ে গেছি। তাই প্রাচীন ভারতের ধর্ম বলে একটা ভিডিও আছে জানা স্যার ইউটিউব চ্যানেলে মাস কয়েক আগে, মাস
কয়েক মাস আগে, আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন। তারপরও আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। এটা একটা ভালো করে মুখস্থ না করলেও বারবার চর্চা করবেন, মনের সামনে দেখবে আয়নার মতো ভেসে উঠবে। দেখো, খারবেলা ছিলেন জৈনিজম, আমি উত্তরটাকে আলাদা কালিতে মার্ক করেছি তোমাদের জন্য। এবারে যে যে ডাইনেস্টির শাসকেরা যে যে ধর্মের উপাসক ছিল তাদের ছক করেছি, 3টে ছকে ফেলেছি, একটা বৌদ্ধ, একটা জৈন, একটা বৈষ্ণব। তাহলে একটা বৌদ্ধ, একটা জৈন, একটা বৈষ্ণব। দেখে নাও, আমি দিয়েছি রাজা এবং বৌদ্ধ ধর্মের উপাসক। কারা কারা বৌদ্ধ ছিল আমরা দেখে নেব এবারে। দেখো, হর্ষঙ্ক বংশের রাজা আমরা পেয়ে গেলাম বিম্বিসার। তাহলে বৌদ্ধ ধর্মের আমরা বলেছি অজাতশত্রু, আমাকে আর বলতে হচ্ছে না। কালাশোক, অশোক, সিমুক, কৃষ্ণ, প্রসেনজিৎ, পুরো সাজিয়ে দিয়েছি। আমরা পজ করে ভালো করে দেখে নেবে। হুবিস্কুরা পরীক্ষায় দিয়েছিল, কনিষ্ক দিতে পারে, দ্বিতীয় মহিপাল দিতে পারে, দেবপালটা ভালো করে দিয়েছিল, সব কিন্তু বৌদ্ধ অনুরাগী পেব। পরবর্তীকালে পার্সেনরা চেঞ্জ হবে, সেটা অন্য প্রসঙ্গ। এবারে আসি বৌদ্ধদের, শেষ করছি আমরা এখানে এসে তোরমানে গিয়ে হেস করলাম। এখানে এটা দিয়েছিল যে মিহিরগুল এবং তোরমান এরা কোন ধর্মের অনুরাগী ছিল, বৌদ্ধ ধর্ম, দেখতে পাচ্ছ। এবং চন্দ্রগুপ্ত মৌর্য দেখবে শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করবে এবং চলে যাবে। বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন, পরে জৈন চলে যাবে। এবং কর্ণাটকের শ্রবণ বেলগোলা, এই শ্রবণ বেলগোলাটাও কিন্তু 12 সালের পিএসসি প্রশ্ন ছিল, পরে সেটা নিয়ে আসবো। মনে রাখবে এটা জৈন হন, প্রথমে বৌদ্ধ হন, তারপরে জৈন হন। এই পরিবর্তনগুলো পরে দেখতে পাবে তোমরা। এবার যারা জৈন ধর্ম ছিল একই আমি রেখেছি খারবেল, দেখে নাও। তাহলে জৈন ধর্ম পোশাকের মধ্যে আমাকে উত্তর বলতে হচ্ছে না, পরিষ্কার ভাসিয়ে দিয়েছি। খারবেল ছিল কলিঙ্গ রাজ্যের রাজা এবং যিনি। পরপর দেখো সিকোয়েন্সে ভাসিয়ে দিই জৈন ধর্মের, পজ করে দেখে নিবে। রাষ্ট্রকূটদের শাসক দিতে পারে একদম পরিষ্কার হবে। এবারে একদম পরীক্ষায় দিয়েছিল প্রথম কৃষ্ণ, দিয়েছিল শশাঙ্ক, ভালো করে মনে রাখবে এটা। আবার বৌদ্ধ ধর্ম বা সূর্যের উপাসক কে ছিল, হর্ষবর্ধন, পরীক্ষায় দিচ্ছে, এগুলো ভালো করে মনে রাখবে। আর দেখো বৈষ্ণব ধর্মের উপাসক হিসাবে আমরা কাকে দেখতে পাই, দেখো পুরো ডাইনেস্টি বা রাজা এবং শাসকপুর ভাসিয়ে দিয়েছি। আপনারা এটা পজ করে দেখে নেবেন। আর আমার যে নেটসিটি বইটা রয়েছে, আপনারা একেবারে যে যাই বলুক কারো কথা শুনবেন না, ওই বইটাকে আপদ মস্তক পড়ে যাবেন, সব ডিটেলস ওখানে দেওয়া রয়েছে, ভালো করে মনে রাখবেন, সাজিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। তাহলে আমরা শাসকগুলো দেখতে পেরেছি, 3টে ধর্ম টেবিল করে দিয়েছি। লক্ষণ সেন, বল্লাল সেন সব দেখো না, একদম পরিষ্কার বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিল। কৃষ্ণদেব রায়টা পরীক্ষায় দিয়েছিল, যাই দেখো দেখতে পাবে, কৃষ্ণদেব রায় সব দেখতেই পাবে। এবার দেখো নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। কি আছে না, পাটলিপুত্র ওয়াজ সিচুয়েটেড নিয়ার দ্য কনফ্লুয়েন্স অফ দ্য রিভার্স। অর্থাৎ পাটলিপুত্র শহরটি কোন নদীর কাছাকাছি অবস্থান ছিল বা কার তীরবর্তী স্থানে অবস্থান করেছিল, আমরা দেখতে পেয়ে যাবো এবারে। দেখে নাও, অপশনটা দিয়েছে গঙ্গাস এন্ড যমুনা, গঙ্গা এন্ড সোনা, গঙ্গা এন্ড চম্পা, গঙ্গা এন্ড গন্ডক। মনে রাখবে আমার নিজস্ব মতে পাটলিপুত্র এখানে 2টো করে অপশন আছে বলে আমি অগাত্য উত্তর নিয়েছি, কিন্তু গঙ্গা এবং সোন। আমার উত্তর আরেকটা বাড়ি দিলে ভালো হতো, গন্ডক। গঙ্গা, সোন এবং গন্ডক এই 3টে নদীর মাঝেই ছিল পাটলিপুত্র। ছোট করে বলে দিই, এই যে মগধের প্রথম রাজধানী ছিল দ্য রয়্যাল প্যালেস শহরে। এই রয়্যাল প্যালেস কাকে বলা হতো, রাজগৃহকে। এর আদি নাম কি, রাজগৃহ বা ঋষিপত্তনম। ভালো করে মনে রাখবে। কেন ঋষিপত্তনম বলছি না, বহু ঋষি এখানে তপস্যা বা সাধনা করেছিল। তাহলে মগধের প্রাচীনতম রাজধানী পাটলিপুত্রের পরে বলছি রাজধানী ছিল রাজগৃহ, ইংলিশে বলা হতো দ্য রয়্যাল প্যালেস। আদি নাম রাজগৃহ বা ঋষিপত্তনম। এবং এই শহরটাকে 5 পাহাড়ি বলা হতো, রাজগৃহকে কি বলা হতো, 5 পাহাড়ি বলা হতো। কেন 5 পাহাড়ি বলা হতো না, এটি ছিল 5টা পাহাড় দ্বারা পরিবৃত। 5টা পাহাড়ের নাম কি, বৈভার, বিপুল, রত্নগিরি, উদয়গিরি এবং সোনগিরি। এই 5টা পাহাড় দ্বারা পরিবৃত ছিল রাজগৃহ বা দ্য রয়্যাল প্যালেস বা ঋষিপত্তনম। ভালো করে মনে রাখবে, বৈভার, বিপুল, সোনগিরি, উদয়গিরি, রত্নগিরি 5টি পাহাড় দ্বারা পরিবৃত ছিল ওই পাটলিপুত্র যাবার পূর্বে যে রাজধানী ছিল সেই রাজগৃহটা। মনে রাখবে 490 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের পরিবর্তে অজাতশত্রু পাটন নামক একটা গ্রামকে বেছে নিয়েছিলেন। কেন বেছে নিলেন না, রাজগৃহটা অনেকটা দূর, ঋষিপত্তন অনেকটা দূর। তাই পাটন নামক দুর্গে গঙ্গা, সোন এবং গন্ডক 3টি নদীর একদম সঙ্গমে পাটন নামক দুর্গকে বেছে নিয়েছিল নতুন রাজধানী করবে অজাতশত্রু। সেটা সময়কালে বলে দিয়েছি 490 খ্রিস্টপূর্বাব্দে। ভালো করে মনে রাখবে। এবং সেটা করলেন পাটন নামক স্থানে, প্রতিষ্ঠার কথা ভাবলেন, ঘোষণা করলেন এবং সে নতুন রাজধানী করবেন পাটন নামক গ্রামে বলে আমন্ত্রণ করলেন গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধ এসেছিলেন অজাতশত্রুর আমন্ত্রণে এবং কি করলেন,
গৌতম বুদ্ধ পাটন নামক দুর্গতে এলেন এবং ওই সময় তিনি রাজগৃহ ভ্রমণ করেছিলেন। তো গৌতম বুদ্ধ যখন পাটন দুর্গের উদ্বোধন করে চলে যাচ্ছেন, তো অজাতশত্রুর সামনে দাঁড়িয়ে সাধারণ জনগণকে বললেন, এই দুর্গ অঞ্চলটি একদিন বৃহৎ শহরে পরিণত হবে। মনে রাখবে, অজাতশত্রু প্রথম মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্র নিয়ে চলে এসেছিলেন, ঘোষণা করেছিলেন। তবে সেটা ছোট জায়গা, পাটন নামক গ্রাম ছিল। পরবর্তীকালে 456 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর পুত্র উদয়ী বা উদয়ভদ্র সেই পাটন দুর্গকে আরো বৃহৎ করে নাম দিল পাটলিপুত্র 456 খ্রিস্টপূর্বাব্দে। আর আধুনিক পাটলিপুত্রের নাম পাটনা করছে 1542 সালে শেরশাহ সূরি। ভালো করে মনে রাখবে, পাটলিপুত্রের নাম করছে পাটন, মানে পাটন থেকে পাটলিপুত্র। তো যাই হোক, সেই যেহেতু দেখো পাটন দুর্গতে বা পাটন অঞ্চল রাজধানী করছে, সেটাই পাটলিপুত্র বা সেটাই হচ্ছে পাটনা, তা সেক্ষেত্রে অজাতশত্রু উত্তরই নেয় শ্রেয়ভাজন। যদি না নিয়ে উদয়ই নেয়, তোমার কিছু করার নেই। এই প্রশ্ন ছেড়ে দেওয়া ছিল সবচেয়ে বাঞ্ছনীয়। দেখো, হিন্দু স্কুল যখন পড়ছে 1817 সাল, হিন্দু স্কুল এবং কলেজটা 1817 প্রতিষ্ঠা হচ্ছে 20 জানুয়ারি। হিন্দু স্কুলটা রয়ে গেল, কলেজটা কিন্তু প্রেসিডেন্সি কলেজ হচ্ছে 1855 1 জানুয়ারি। এবং 2010 সালে প্রেসিডেন্সি কলেজটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়। তাহলে কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠা 2010 সাল দিচ্ছিল, নাকি যখন প্রেসিডেন্সি কলেজ নাম হয় হিন্দু কলেজটা তখন তারা প্রতিষ্ঠা দিয়েছে 1855? কিছুই দেয়নি, প্রতিষ্ঠা সতই রয়ে গেছে। তাই যেহেতু পাটন দুর্গ থেকেই পাটলিপুত্র বা পাটনা হচ্ছে, সেই পাটন দুর্গটা রাজগৃহ থেকে করছে অজাতশত্রু, তাই মানে পাটলিপুত্রের রাজধানীকে স্থাপন করেন। এই উত্তর কিন্তু যদি অজাতশত্রু নেয়, তবে ইতিহাস সঠিকভাবে কথা বলবে, অজাতশত্রু উত্তর নেওয়া উচিত। যদি না নিয়ে উদয়ভদ্র নেয়, উদয়ই নেয়, তাহলে কিছু করার নেই। তাহলে পাটন দুর্গের নামটা থেকে পাটলিপুত্র নামটা করে একটু বড় করছে উদয়। তাই অজাতশত্রু নিলে সঠিক ইতিহাস নেওয়া হলো, সঠিকভাবে হলো। উদয় নিলেও ভুল বলতে পারবো না, তাই দুটো উত্তর নিতে পারে এখানে। অজাতশত্রু নিলে আমার মতে ভুল, উদয় নিলে ভুল নয়, মনে রাখবে এটা। তো যাক, গৌতম বুদ্ধ এই সময় এলেন এবং রাজগৃহ তিনি ভ্রমণ করতে গিয়েছিলেন। এবং এই সময় মৌর্য সম্রাট বিম্বিসার বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিল, মনে রাখবে তোমরা এইটা। এবং বিম্বিসার কি করলেন, তার গুরু গৌতম বুদ্ধকে বসবাসের জন্য একটা প্রমোদ কানন দিলেন, যার নাম বেনুবন বিহার। তাহলে বিম্বিসার গৌতম বুদ্ধকে একটা মোনাস্ট্রি দিলেন, প্রমোদ কানন দিলেন, যার নাম বেনুবন বিহার বা মোনাস্ট্রি দিয়েছিলেন। এটি ছিল মগধ রাজার প্রথম গুরু দক্ষিণা, মনে রাখবে এটা। 12 বছর রাজগৃহে বসবাস করেছিলেন গৌতম বুদ্ধ, মনে রাখবে। মহাবীর ছিল 14 বছর। রেলের গ্রুপটির কাছে আমি চিরকৃতজ্ঞ, দিয়েছিল গৌতম বুদ্ধ লাইট অফ এশিয়া। কত বছর রাজগৃহে ছিল? 12 বছর। মহাবীর কত বছর? 14 বছর, মনে রাখবে এটা। এবং 20তম জৈন তীর্থঙ্কর, আমরা 24 জন তীর্থঙ্কর নাম পড়ি, সেই 20তম জৈন তীর্থঙ্কর শুনিসুব্রতর জন্ম হয়েছিল সেই রাজগৃহ। আর রাজগৃহের অজাতশত্রু দুর্গ এবং অজাতশত্রু স্তূপ আজ খুব জনপ্রিয়। যে দুর্গটা আজকে কিন্তু পাটলিপুত্র হয়ে গেছে, কিন্তু একটা দুর্গ রয়েছে অজাতশত্রুর নামে। আর বিম্বিসারের আম্রবনটি ছিল বিম্বিসারের ও গৌতম বুদ্ধের চিকিৎসক জীবকের ডাক্তারখানা। তাই বিম্বিসারের যে আম্রবন ছিল, সেটা পরবর্তীকালে গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক জীবক কুমার ভচ্চ, পুরো নাম জীবক কুমার ভচ্চ, তার ডাক্তারখানা ছিল ওই বিম্বিসারের আম্রবাগানটি পরবর্তীকালে হয়ে যায়। ভালো করে মনে রাখবে। এবং অজাতশত্রুর হাতে বিম্বিসার যখন বন্দী হচ্ছিল, কোথায়? সেটাও কিন্তু এই রাজগৃহতেই হয়েছিল। এটাও প্রশ্ন দিয়েছিল এবারে, যে হত্যা করে না বন্দী করে, প্রথমে বন্দী করবে তারপর হত্যা করবে, এটা সব দিয়েছে। গল্পগুলোকে ক্যাচ করুন, ইতিহাস নিয়ে ভাবতে হবে না আপনাকে। এবং সেই বন্দি ঘরটার নাম এখন বিম্বিসারের জেল, মনে রাখবে এটা। সত্যিকার যদি আপনি যান, আমি একাধিকবার গেছি বলেই জায়গাটা জানি, একাধিকবার এই রাজগৃহ অঞ্চলটা, পুরো পাটলিপুত্র পাটনটা পুরোটাই আমি ঘুরে এসেছি। সেই সূত্রগুলো সব হাতের নখদর করার চেষ্টা করেছি আমি। তো বিম্বিসারের জেল ওই জায়গাটার নাম। এবং বিম্বিসারের যে খানজাচি খানা ছিল বা স্বর্ণভাণ্ডার ছিল, সেটা ছিল অনেকটা গুহার মতো দেখতে। এই খানজাচি খানা বা স্বর্ণভাণ্ডার খানাটা ছিল একদম গুহার মতো দেখতে। 456 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর পুত্র উদয়ী পাটন নামক গ্রামের নাম পরিবর্তন করে রাখলো পাটলিপুত্র, বলে এসেছি ইতিমধ্যে। আর দ্বিতীয় আফগান বংশের প্রতিষ্ঠাতা শেরশাহ সূরি পাটলিপুত্রের নাম রেখেছিল আজকের পাটনা, যেটা বিহারের রাজধানী পাটনা। ভালো করে মনে রাখবে। তো এই গেল আমার পাটলিপুত্র সম্পর্কে একটা গল্প। তাই এর নাম রাজগৃহ বা গিরিব্রজ বা 5 পাহাড়ি এবং 3টে নদী বললে ভালো হয়। অপশনে নেই বলে আমি 2টো নদী নিয়ে এলাম, যদি গন্ডক থাকতো আরো ভালো হতো আমার মতে। চলো নেক্সট প্রশ্ন আসছে। শক সম্বত বা শকদের যে সম্বত 78-এ কে চালু করেছিলেন? তাহলে শক অব্দ বা শক সম্বত introduced during the reign of, ভালো করে মনে রাখবে এটা। হ্যাঁ, তাহলে এর সবাই কনিষ্ক 1, আজেস
ময়েস এবং ভনিয়াস, তাই তো, ভনিয়াস, যাই দিক না কেন আমরা এটা পাতি প্রশ্ন সকলেই জানি যে শকাব্দ 78-এ চালু করেছিল কনিষ্ক, এটা ডিউরিং হবে আর করবে তোমরা ভালো হয়। শক সম্বত চালু হচ্ছে 78-এ, কে চালু করলো? কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে আমরা কাকে চিহ্নিত করেছি? কনিষ্ককে। আর এই শক সম্বত পড়তে গিয়ে জৈন সম্বতটা দেখে রাখবে, আসতে পারে জৈনী সম্বতটা, বৌদ্ধ সম্বতটা দেখে রাখবে 544, জৈন 527, সব বইয়ে দেওয়া আছে। এবং গুপ্তাব্দ নেট পরীক্ষায় 319, সাধারণ পরীক্ষায় 320, দুটোই নিয়েছে ভালো করে। নেট পরীক্ষায় 320 অপশনই ছিল না, 319, আবার সাধারণ পরীক্ষায় 319 দেয় না, 320 দেয়। গুপ্তাব্দ সাধারণ পরীক্ষায় যে 320, হাই লেভেল এক্সামের জন্য 319 মনে রাখবে। এটা হর্ষাব্দ দিয়েছে 606 খ্রিস্টাব্দ, বিক্রম সম্বত 1076, এটা ষষ্ঠ বিক্রমাদিত্য চালু করেছিল, ভালো করে দেখে রাখবে। লক্ষণাব্দ 1178 চালু করেছিল। ইলাহি সম্বত দিনী ইলাহি যে 1581 সালে চালু করে 82 বন্ধ করলো, দিনী ইলাহি বন্ধ করে দেওয়ার পরে নতুন একটা অম্বত চালু করছে আকবর, ইলাহি সম্বত, যেটা 1583। এই ইলাহি সম্বতটা পরীক্ষায় খুব দিয়েছে, আকবর চালু করেছিল 1583। তাহলে 1582 সালে দিনী ইলাহির অবলুপ্তি ঘটিয়ে 1583 সালে নতুন এক এরা বা সম্বত চালু করলো, যার নাম ইলাহি সম্বত আকবর। তাহলে লক্ষণাব্দের লক্ষণাব্দ বাংলার বুকে নবদ্বীপ থেকে শুরু হলো 1178, বিক্রম সম্বত 1076, ষষ্ঠ বিক্রমাদিত্য। গুপ্তাব্দ 320, স্ট্যান্ডার্ড এক্সামে 319, জৈন সম্বত 527, বৌদ্ধ সম্বত 544, হর্ষাব্দ হর্ষবর্ধনের সিংহাসন লাভ 606 খ্রিস্টাব্দ। এতগুলো অম্বত মনে রাখবে। এবং এই সম্বতগুলো কোথায় কোথায় সোর্স আছে ডিটেলসে বইয়ে দেখবে আলোচনা করা আছে সম্বত বলে, ওই প্যারাটা পড়ে নেবে, আপনাদের মন জুড়িয়ে যাবে একদম পুরো। নেক্সট প্রশ্নে আসছে, 3টে প্রশ্ন আলোচনা হলো। 2012 পিএসসি যে প্রশ্ন এসেছিল, এবারে দিয়েছে প্রতিষ্ঠান ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য, প্রতিষ্ঠান কাদের রাজধানী ছিল? একদম পাতি প্রশ্ন। সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান। ব্যাখ্যাগুলো দিয়ে দিই। হর্ষাঙ্ক বংশের বিম্বিসারের রাজধানী আমরা জানি রাজগৃহতে ছিল। এখানে দেখো উল্লেখ করেই দিয়েছি আমি তোমাদের যে 3টি নদী সঙ্গমে ছিল। কি 3টি নদী? গঙ্গা, সোন এবং গণ্ডক। এখানে কিন্তু গণ্ডক ছিল না বলে গঙ্গা সোনটা অপশন নিয়েছিলাম। আর অনেকটা দূরে ছিল বলে গঙ্গার তীরবর্তী স্থান হিসাবে আমরা পরিকল্পনা করলাম, যেটা পাটন গ্রামকে বেছে নিয়েছিল অজাতশত্রু। পরে সেখানে গৌতম বুদ্ধ আমন্ত্রণ হন, ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে একদিন এটি বড় নগরে পরিণত হবে, সেটা হয়েছিল। এবং উদয়ী 456 খ্রিস্টপূর্বাব্দে কি করলো না, পাটন দুর্গের আধিপত্যকে চেঞ্জ করে পালিপুত্র রাখার চেষ্টা করলেন, এটা আমরা জানি। আর আদি নামটা এখানেও বলা আছে, ঋষিবত্ত নাম দিয়েছিল, তোমরা জানো সবাই এটা। এবং শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ এই যে মগধের রাজধানী পাটলিপুত্র থেকে রাজগৃহতে নিয়ে গেছিল। দেখো প্রথমে তাহলে রাজগৃহ ছিল, অজাতশত্রু পুত্র উদয়ী এরা কিন্তু রাজগৃহ থেকে নিয়ে এসেছিল পাটলিপুত্রতে। আবার শিশুনাগ বংশের শাসক শিশুনাগ পাটলিপুত্র থেকে নিয়ে যাচ্ছে কোথায়? রাজগৃহতে। প্রথমে ছিল রাজগৃহ, পরে আসছে পাটলিপুত্র। শিশুনাগ পাটলিপুত্র থেকে রাজগৃহ নিয়ে যাচ্ছে, ভালো করে মনে রাখবে। তিনি রাজগৃহে নিয়ে গেলেন, কিছুদিন পরে আবার রাজগৃহ থেকে বৈশালীতে নিয়ে গেলেন। কে নিয়ে গেলেন? শিশুনাগ। আবার বৈশালী একমাত্র রাজধানী হয়ে উঠেছিল শিশুনাগের শেষ লগ্নে, দেখছি আমরা এসে। আবার কালাশোক দেখছি বৈশালী থেকে আবার পাটলিপুত্রতে নিয়ে গেল কালাশোক, খুব ভালো করে মনে রাখবে। তাই প্রথমে রাজধানী কথা ছিল মগধের, অবশ্যই রাজগৃহ। পরে কোথায় এলো? পাটলিপুত্র। শিশুরা কি করলেন? পাটলিপুত্রকে রাজগৃহতে নিয়ে গেলেন। আবার তিনি রাজগৃহতে কোথায় নিয়ে গেলেন? বৈশালীতে নিয়ে গেলেন। আবার কালাশোক কি করলেন না, বৈশালী থেকে পাটলিপুত্র নিয়ে গেলেন। এইভাবে রাজধানী চেঞ্জ হতে হতে থাকছে মগধের। তবে পাটলিপুত্র কিন্তু অস্বীকার করতে পারবো না, শুধু শেষ লগ্নে এসে কালাশোক বৈশালী থেকে পাটলিপুত্র নিয়ে গেল তা নয়, নন্দ বংশরা, মৌর্য বংশরা সমস্ত কিন্তু রাজধানী আস্তে আস্তে করে পাটলিপুত্রতেই রেখেছিল। তাই কি বললাম ভালো করে দেখে নাও তোমরা। যেটা আমরা দেখতে পাচ্ছি, নন্দবংশ মৌর্য বংশের রাজধানী কিন্তু পাটলিপুত্র জনপ্রিয়তা পেয়েছিল। গুপ্ত যুগের রাজধানী ছিল আমরা মনে রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত একমাত্র যিনি পাটলিপুত্রের পাশাপাশি মধ্যপ্রদেশের উজ্জয়িনী, যেটা শিপ্রা নদীর তীরে সেখানে নিয়ে গেছিল। তবে নন্দ মৌর্য গুপ্তদের কিন্তু ছিল। আবার শুঙ্গদের রাজধানী কোথায় ছিল? বিদিশারা, তোমরা জানো মধ্যপ্রদেশে পড়ছে। কান্নদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। শকদের রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী এবং মিন্নগর। এগুলো ভালো করে মনে রাখবে তোমরা, প্রশ্ন আসতে পারে। তাহলে শকদের রাজধানী কোথায় তোমার পেয়ে গেলে, প্রথমে উজ্জয়িনী, পরে কোথায়? মিন্নগর। এবং কান্নদের রাজধানী কিন্তু পাটলিপুত্র। পাটলিপুত্র দেখো গুপ্তরা রাখলো, নন্দরা লাগলো, মৌর্যরা লাগলো, কান্নরা রাখলো, ভালো করে মনে রাখবে। কোন গুপ্ত সম্রাট আমাদের পাটলিপুত্রের পাশাপাশি উজ্জয়িনীতে নিয়ে গেল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেখো মার্ক করে দিয়েছে, ভালো করে এগুলো দেখবে আস্তে আস্তে করে। শুঙ্গদের রাজধানী কোথায় ছিল? বিদিশা। উজ্জয়িনী মধ্যপ্রদেশ, বিদিশা মধ্যপ্রদেশ, মনে রাখবে এটা। আর এই শকদের উজ্জয়িনী এবং মিন্নগর দেখতে পারো। নেক্সট প্রশ্নে আসছি, খারবেলা বিলং টু দা
খারবেলা তাহলে কোন বংশের লোক ছিলেন? তোমরা সকলেই জানো খারবেলা কলিঙ্গ ডাইনেস্টি, কলিঙ্গ এখন উড়িষ্যাতে পড়ছে এবং তোমরা যে দেখে আসতে পারো উড়িষ্যার কলিঙ্গ। এই মনে রাখবে, এই যে খারবেল, কলিঙ্গরাজ খারবেল ছিল, একটু দেখে নাও তোমরা, ব্যাখ্যাটা দিচ্ছি আমরা। না, খারবেল সম্পর্কে জানার শ্রেষ্ঠ একটা শিলালিপি হিসাবে আমরা চিহ্নিত করতে পারি হাতিগুম্পা শিলালিপি। এটা ভারতের প্রাচীন প্রশস্তির মধ্যে একটা কাউন্ট হয়ে থাকে। এটা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে প্রাকৃত ভাষায় কিন্তু লেখা। তো সংস্কৃত ভাষায় একটা জনপ্রিয় হচ্ছে গুজরাটের জুনাগড়, মনে রাখবে এটা, সেটা সংস্কৃত। আর প্রাকৃতে কিন্তু জনপ্রিয় পাচ্ছে আমাদের হাতিগুম্পা। তারিখবিহীন ভাবে এটা আবিষ্কার করলো কে? না, বিশপ স্টার্লিং। কত সালে আবিষ্কার করলো? 1825 সালে। কোথা থেকে? উড়িষ্যার পুরী জেলার উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ের 14 নম্বর গুহা থেকে পাওয়া গিয়েছিল হাতিগুম্পা শিলালিপিটা। প্রত্যেকে মনে রাখবে, উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ের 14 নম্বর গুহা থেকে হাতিগুম্পা শিলালিপি আবিষ্কার করা হলো 1825 সালে বিশপ স্টার্লিং এর হাত ধরে। এবং এই শিলালিপিটি খারবেল কিন্তু প্রথম খোদাই করেছিল। এই শিলালিপিটা ভালো করে মনে রাখবে, ভাষা প্রাকৃতি বলে এসেছি, লিপি কিন্তু ব্রাহ্মী। মোট পংক্তি বা লাইন আছে 17টা, ভালো করে মার্ক করবে হাতিগুম্পা শিলালিপিতে। এবং এই প্রস্তুতির লেখা কিন্তু আজও অজানা, কে লিখেছেন আমরা কিন্তু পাচ্ছি না। এই যে হাতিগুম্পা শিলালিপি, কলিঙ্গের যে খারবেল, তারা আমরা কি পাচ্ছি না, এই হাতিগুম্পা শিলালিপি থেকে প্রথম ভারতবর্ষ নামের উল্লেখ পাওয়া যাচ্ছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভারতবর্ষ নামটি উল্লেখ প্রথম কোথায় পাচ্ছি? হাতিগুম্পা শিলালিপিতে। এই শিলালিপি থেকেই জানা যায় যে যুদ্ধে জাহাজ ব্যবহৃত হতো প্রাচীনকালে। যুদ্ধে জাহাজ ব্যবহারের ইঙ্গিত কিন্তু হাতিগুম্পা শিলালিপি প্রথম দিয়েছে। এবং নন্দদের, মহাপদ্মনন্দ, জৈন ধর্মাবলম্বীদের মূর্তি পূজা, জৈন ভিক্ষুদের গ্রাম অনুদান প্রথম উল্লেখ রয়েছে কোথায়? এগুলি। এবং তাহলে খাল ব্যবস্থার মধ্য দিয়ে এগ্রিকালচার ডেভেলপ, জাহাজ ব্যবহার হতো যুদ্ধতে। এবং ভারতবর্ষ নামে প্রথম উল্লেখ, মহাপদ্মনন্দ বা নন্দ শাসকদের পরিচয়, জৈন ধর্মাবলম্বীদের মূর্তি পূজা, জৈন ভিক্ষুকদের গ্রাম অনুদান, সবই কিন্তু প্রথম উল্লেখ করা হয়েছে হাতিগুম্পা শিলালিপিতে। তোমরা ভালো করে এগুলো দেখে নিতে পারো, জৈন ভিক্ষুদের সম্পর্কে বলা আছে। এবং এই শিলালিপি থেকে রাজা মুড়িয়ার সময়কাল জনগণনার সাক্ষ্য, যেটা সেন্সাস বলছি আমরা, প্রথম ইঙ্গিত দিচ্ছে হাতিগুম্পা শিলালিপি থেকে। এবং ওই শিলালিপিতে প্রথম বলা হয়েছে উড়িষ্যার জনসংখ্যা 35 লাখ ছিল ওই সময়কালে, মনে রাখবে এটা। এবং এই শিলালিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের সমস্ত কৃতিত্ব কিন্তু সবচেয়ে ভালো জানা যায় হাতিগুম্পা শিলালিপি থেকে। নেক্সট প্রশ্ন আসছে 2012 সালের পিএসসির প্রশ্ন একটি নিয়েছি, দ্য ওয়ার্ড লিপি is derived from, তাই লিপিটা মূলত পরিচালিত হয়েছিল কোন শিলালিপি দ্বারা, কোন ভাষা দ্বারা? দেখো, পার্সিয়ান দিয়েছে, সংস্কৃত দিয়েছে, প্রাকৃত দিয়েছে, তামিল দিয়েছে। তো সংস্কৃত ওয়ার্ড হচ্ছে লিপি, ভেরি ইম্পর্টেন্ট। এই লিপিটা কিন্তু পরীক্ষা দিতেই পারে, সংস্কৃত ওয়ার্ড একটা লিপি, ইম্পর্টেন্ট। লিপি সম্পর্কে তথ্য দিচ্ছে, একটু খেয়াল করবে। প্রাচীন লিপির অধ্যয়নকে কি বলে? পরীক্ষায় দিয়েছে। প্রাচীন লিপির অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি। লিপির অধ্যয়নকে কি বলে? এপিগ্রাফি। প্রাচীন যে তারিখের অধ্যয়ন যখন করব, ডেটগুলোকে আমরা, তাকে প্যালিওগ্রাফি। তাহলে প্যালিওগ্রাফি লিপির অধ্যয়নকে বলে। লিপির অধ্যয়নকে তার কি বলা হলো? এপিগ্রাফি। তাহলে আবারও বলবো, প্রাচীন যে লিপিগুলো ছিল তার পঠন পাঠনকে বললে ভালো হয়, প্যালিওগ্রাফি বলা হলো। তাহলে প্রাচীন লিপিগুলির পঠন পাঠনকে বলবো প্যালিগ্রাফি, আর লিপিগুলির অধ্যয়ন করাকে বলবো আমরা এপিগ্রাফি। তোমরা এখানে এটা পঠন পাঠন করে নিতে পারো, আরো ভালো হয়। পঠন পাঠন বলতে পারো। তাহলে প্রাচীন লিপির পঠন পাঠনকে বলা হয় প্যালিওগ্রাফি, প্রাচীন লিপির অধ্যয়নকে বলা হয় এপিগ্রাফি, প্রাচীন তারিখের অধ্যয়নকে বলা হয় প্যালিওগ্রাফি। গ্রাফিটা খেয়াল করবে, নট গ্রাফি। হ্যাঁ, এই শিলালিপিগুলো পাথরের শিলা, স্তম্ভ, মন্দিরের দেওয়াল, তাম্রফলক, মুদ্রা, মূর্তি প্রভৃতি জায়গাতে খোদাই করা হতো, তোমরা জানো এগুলো। এবং প্রথম শতাব্দীতে খ্রিস্টীয় ফার্স্ট সেঞ্চুরিতে আমরা দেখছি তামার পত্রের ব্যাপক ব্যবহার শুরু হয়ে গেল। তামার পত্রের উপরে এগুলো সব খোদাই করা শুরু হলো। ভূমিদান শিলালিপিগুলি শুধুমাত্র আমরা পেয়েছি তাম্রপত্রেতেই পাচ্ছি, যেগুলো ভূমিদান শিলালিপি পেয়েছি। এবং আমাদের সামন্তবাদ সম্পর্কে তথ্য দিচ্ছে এই ভূমিদান সংক্রান্ত প্রাচীন যে তাম্রপত্রগুলো ছিল। এবং ইক্ষ্বাকু বংশীয় শাসক চন্দ্রমূলের যে পটঙ্গী, মনে রাখবে, তাহলে পটঙ্গ ডিগুম শিলালিপিটি খুব ইম্পর্টেন্ট। আবার বলো পটঙ্গ ডিগোডুম, আরেকবার পটঙ্গ ডিগোডুম শিলালিপিটি খুবই ইম্পর্টেন্ট, যিনি ইক্ষ্বাকু বংশ শাসক ছিলেন, যেখানে ভূমিদান সংক্রান্ত প্রাচীনতম তাম্রলিপ্ত নিদর্শন পাচ্ছি। ভূমিদান সংক্রান্ত প্রাচীনতম তাম্রপত্রের নাম পটঙ্গ ডিগোডুম শিলালিপি। এটা ইক্ষ্বাকু বংশের শাসক চন্দ্রমূলের সম্পর্কে বা চান্তমূলের সম্পর্কে জানতে পারি। আর কি জানতে পারি? আরেকটা শিলালিপি সম্পর্কে আমি বলে দেবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো, এই জায়গাটা একটু আলোকপাত করবো তোমাদের।
সহগৌরা শিলালিপি, এটা ইউপিতে পড়ছে এখন। এই সহগৌরা শিলালিপিটা প্রত্যেকে দেখবে। এখান থেকে আমরা ভারতের ফেমিন বা দুর্ভিক্ষ সম্বন্ধে জানতে পারি। তাহলে আমাদের 1770 এবং 1943, যেটা আমরা 50-এর মনমন্ত্র বলছি, এটা 76-এর মনমন্ত্র, 1176 বঙ্গাব্দে হয়েছিল বলে। এই যে 1770 বা 1943 যে দুর্ভিক্ষ হয়, এই যে দুর্ভিক্ষ প্রাচীন ভারত থেকেই ছিল। তার প্রথম ফেমিনিজমের উপর শিলালিপি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সহগৌরা শিলালিপিটি। এবং আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা করেছিল, রেশনিং ব্যবস্থার উল্লেখ আছে যে শিলালিপি, তার নাম সহগৌরা শিলালিপি। সহগৌরা থেকে আমরা দুর্ভিক্ষ জানতে পারছি এবং রেশনিং ব্যবস্থা জানতে পারছি। এবং এই সহগৌরাটা কোথায় আছে? উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দক্ষিণ পূর্বে রাপ্তি নদীর তীরে গড়ে ওঠা, নট রাবি, রাপ্তি নদীর তীরে গড়ে ওঠা এই সহগৌরা একটা গ্রাম। সেই গ্রাম থেকে পেয়েছি বলে নাম সহগৌরা ইনস্ক্রিপশন। এই শিলালিপিটি ব্রাহ্মী লিপিতে প্রাকৃত ভাষায় লেখা। 1893 সালে এটা আবিষ্কার হয়েছিল এবং এটা ছিল একটা শ্রাবস্তির যে মহামাত্যের কাছে পাঠানো একটা আদেশ। তাহলে মানবস্তি, তাম্রলিপিটা ছিল মানবস্তি নামক স্থান থেকে শ্রাবস্তির যে মহামাত্যের কাছে পাঠানো একটা আদেশই ছিল সহগৌরা শিলালিপির মুখ্য প্রতিপাদ্য বিষয়। ভালো করে মনে রাখবে। এবং এই শিলালিপি থেকে কিন্তু মৌর্য শাসকদের পরবর্তী সময়ের তাম্রপত্র নিয়মিতভাবে পাচ্ছি। অতএব সহগৌরা শিলালিপি থেকে আমরা জানতে পারি ভালো করে মৌর্যদের কিন্তু অনেক ইতিহাস। তবে রেশন ব্যবস্থা এবং দুর্ভিক্ষ সম্পর্কে সহগৌরা শিলালিপি ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। এবার ছোট করে বলে দিই, আপনারা এই কটা প্রশ্ন আজকে আলোচনা করলাম। পরবর্তীকালে আস্তে আস্তে ভিডিওগুলো আসবে, তোমরা দেখতে পাবে কিভাবে সেখানে ভিডিওগুলো আলোচনা করেছি। আর এইরূপ যে প্রশ্ন উত্তর সব জায়গায় পাবে, এই যে ব্যাখ্যাগুলো দিয়ে যাচ্ছি, আপনারা এখান থেকে 100, 150, 200 প্রশ্ন পেতে পারেন এবং গল্পগুলো মনে শুনে নেবেন। ওখানে প্রশ্ন কমন আমি পেতে বাধ্য। এবং এই বইটা বারবার বলে যাচ্ছি, আজই সংগ্রহ করে নিয়ে প্রত্যেকটা যে লিপিটা আজকে জানবো, শিলালিপিগুলো আজকে জানবো, ভূমিদান প্রথাটা কি ছিল জানবো, ওই ধর্মের উপাসকগুলো জানবো, যাদের গল্প রাজধানীগুলো জানবো, প্রাচীন স্থানগুলো কোথায় ছিল, সব বিস্তার আলোচনা করা আছে। মন দিয়ে ঠান্ডা হয়ে বইটাকে সংগ্রহ করেন। আপনি নেট দেবেন, আপনি সেট দেবেন, আপনি পিএসসি দেবেন, আপনি কুল সার্ভিস দেবেন, ইতিহাসের কোনো টপিকের কোনো জায়গা ক্লিয়ার হচ্ছে না জানবেন, আপনি সব জন্য এই বইটাকে পাখির চোখ করে ফেলুন। পড়লে আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে কি আলোচনা করা রয়েছে বইটাতে। তো বইটা আপনারা সংগ্রহ করে নেবেন। বইটা অমূল্য একটা সম্পদ তোমাদের। আর এনসিটির গাইডলাইনে যে টেট হতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই এখন থেকে অন্তত 1 ঘন্টা করে এই টেট বইটা কিন্তু পড়তে শুরু করুন। এর একটু ইতিহাস তো সাবজেক্ট যারা আছে ভালো, যাদের অন্য সাবজেক্ট তারাও কিন্তু একটু করে সাইকোলজিটা, একটু বাংলা, একটু ইংলিশ, বা একটু ভূগোল, একটু সংবিধান একটু পড়তে, একটু পরিবেশ একটু আপনারা পড়তে শুরু করুন। ইতিহাস তো রয়েছে, ম্যাথটাও দিয়ে গেছি, যদি থাকে পিটির নিয়ম অনুসারে এই বইটা কিন্তু আপনারা পড়তে পারেন। তাহলে পিটি বা এই টেট উইথ আর্টস বইটা যে কোনো একটা ঘন্টা করে মাসে 30টা ঘন্টা দিন, বাকিটা সাবজেক্ট পড়াশোনা করুন। আর যাদের কাছে মাদ্রাসা বই নেই, তারা কুল সার্ভিসের জন্য একদম সেরা একটা বই কিনে নেবেন। আপনারা যেভাবে এখানে দিয়েছি এমসিকিউ, প্রায় 14 থেকে 15,000 এমসিকিউ রয়েছে বইটায়, মন দিয়ে পড়ুন। অসাধারণভাবে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য এই বইটা। আর একটা ডিমান্ড এসেছিল, যে জন্য আমি তুললাম, এটাও খুব ডিমান্ডেবল। নেট স্টুডেন্টরা খুব বইটা ফলো করে, প্রচুর স্টুডেন্ট বইটা ফলো করে। যারা পিএসসির প্রশ্ন স্যার ইংরেজি ভার্সন হবে, বাংলায় পড়লাম বুঝলাম, একটু প্র্যাকটিসের জন্য একেবারে যদি মধ্যযুগের ইউরোপ আর গ্রিস রোম যে জায়গাটা রয়েছে, চীন, ওই পাটটা বাদ দিলে, অর্থাৎ মগধ থেকে হর্ষবর্ধনের যে জায়গাটা রয়েছে, সুলতানি যুগ, মুঘল যুগ, আধুনিক ভারতবর্ষের পুরো সিলেবাস ধরে অধ্যায় ভিত্তিক প্রশ্ন, 4টে অপশন এবং ব্যাখ্যা সহকারে সুস্পষ্ট করে দিয়েছি। যারা পিএসসিকে ক্যাচ করতে চাইছেন, যারা নেট দেন, সম্পূর্ণ ইংরেজি ভাষায়, একবারে বিগত বছর নেটের জন্য কোরাই রয়েছে, এই বইটা যে ফলো করতে পারেন, পিএসসির ক্ষেত্রে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি পার্টটা মারাত্মক কাজে লাগবে। টোটাল বইটা চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন, 4টে অপশন, উত্তর এবং ব্যাখ্যাগুলো দিয়ে গেছি। এই বইটা যদি আপনারা সংগ্রহ করে নিতে পারেন, খুব বেশি দামও নয়, 420 টাকা বোধহয় প্রিন্ট, 260 টাকায় পৌঁছে দিচ্ছে কাউন্টার থেকে আমাদের বাড়িতে। 260 টাকা খরচ করে এই বইটাকে আপনারা একটু প্র্যাকটিস করে নিন। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রিটা আপনাদের নেটের পাশাপাশি পিএসসির ইংরেজি ভার্সন যে প্রশ্নটা হবে, অনেকটা আপনি এগিয়ে চলে যাবেন। তাই আপনারা না একটু উপদেশটা মানবেন, একটু করে 1 ঘন্টা করে টেট বইটা পড়বেন, 1 ঘন্টা করে ইংরেজি বইগুলো একটু পড়া অভ্যাস করুন। তার টার্মগুলোকে, প্রশ্ন পড়ে মানেগুলোকে, যারা একেবারে ইংরেজিতে ভয় পাও, দুর্বল বলে মনে করো, ভয় পাবে না, তোমরা এটা একটু প্র্যাকটিস করতে পারো। তারপরে এনি প্রবলেম হলে আমি তো রইলাম, অসুবিধা নেই, এই বইটা একটু ফলো করতে পারো তোমরা। ভীষণ ইনফরমেটিভ কিন্তু একটা বই। আর একটা যেটা বলে যাব তোমাদের জন্য, ইউরোপের ইতিহাস তোমরা কিন্তু ফলো করতে পারো। ইউরোপের ইতিহাসটা খুব ভালো করে দেখবে, কারণ নেটসেটের পাশাপাশি, আকরের পাশাপাশি তোমরা ইউরোপ পার্টটার জন্য কিন্তু আলাদা একটা বই করে দিয়েছি। এই বইটা
এটা মাদ্রাসার সময় বহু ছেলে মেয়ে কিনেছো, বর্তমানেও প্রচুর কিনছো পার ডে তোমরা। এই বইটা তোমরা সংক্ষেপে আলোচনা করে দেওয়ার পরে যে এমসিকিউ গুলো অধ্যায় ভিত্তিক সাজিয়ে দেওয়া আছে ইউনিট ধরে ধরে, ওইগুলো বারবার করে প্র্যাকটিস করুন। এবং যে সন্ধিগুলো, বিভিন্ন সাল ডেট ধরে ঘটনাগুলো করেছি, একটু আলোকপাত করুন। যথেষ্ট কম্পিটিটিভের জন্য কিন্তু হেল্প পেতে পারো, কি পিএসসি কি এসএলএসটির জন্য। একেবারে কম দাম, কিন্তু ভালো করে পড়বে বইগুলো। হ্যাঁ, আর একটা নতুন ব্যাচ তোমাদের শুরু করেছি, অনেকেই খোঁজ করে। অনলাইনে সম্পূর্ণ কয়েকশো ছেলে মেয়ে স্টার্ট করেছে ব্যাচ, একদম নতুন ব্যাচ। ইন্ট্রোডাকশন ক্লাসে রয়েছে তোমাদের জানা স্যারের পেড ব্যাচ। তার নতুন ব্যাচে পিএসসি বা এসএলএসটিকে পাকিচ্য করেছো, একটা কোর্সের বিনিময়ে আপনারা 3টে কোর্স আমি দিচ্ছি, একটা পিএসসি, একটা এসএলএসটি, একটা স্কুল এসআই। একদম একটি কোর্সে ভর্তি হলে 3টি কোর্সে পেয়ে যাবে কিন্তু। তাই আপনারা 3টে কোর্সের জন্য অবশ্যই চলে আসুন, পিএসসি এসএলএসটির জন্য সম্পূর্ণ। যা স্যারকে ফোন করবেন, যা স্যারের কাছে অ্যাডমিশন, যা স্যারই ক্লাস নেবেন, যা স্যার নোটস, যা স্যার মক টেস্ট, এখানে কোনো কিন্তু নেই। প্রতিষ্ঠান মানে ভাড়া করে আনবেন এবং রুটিন চেঞ্জ হবে, মাসে 4 দিন চেঞ্জ হবে। কারণ স্যার আজকে হচ্ছে না ক্লাস, এটা বহু অভিজ্ঞতা হয়ে গেছে। এখানে ফিক্সড টাইম, ফিক্সড ক্লাস, ফিক্সড মক টেস্ট। এভরি যে মক টেস্টগুলো আসছে আপনাদের মন জুড়িয়ে যাবে। আপনারা অবশ্যই যারা পিএসসিকে বা এসএলএসটিকে পাকিচ্য করছেন, ইতিহাসটা জেনে একদম স্ট্রং হবো, অবশ্যই জাহাজ স্যারের পাঠশালায় চলে আসুন। অনলাইনে পড়ুন আপনারা, অফলাইনে তো বাড়িতে চলছে, জাহাজ স্যারের বাড়িতে আসতে পারেন। এবং যাদের বই কিনতে অসুবিধা রয়েছে, বিভিন্ন বইপত্রগুলো জাহাজ স্যারের বাড়িতে আসবে, কয়েক হাজার বই রয়েছে বাড়িতে আমার, আপনারা এসে একটু স্টাডি করতে পারেন, ক্লাসের আগে পরে করে অনেক অনেক উপকার পেতে পারেন। আর অনলাইন ব্যাচে দূরের ছাত্রছাত্রীরা চলে আসতে পারেন। এবং এই নতুন ব্যাচ যে শুরু হচ্ছে, আপনারা একদম সেরা ক্লাস, সেরা নোটসগুলো পাবেন। আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন 9903209080। পিএসসি এসএলএসটি পেড ব্যাচ শুরু হয়ে গেছে, 8 তারিখ থেকে শুরু করেছি আমরা। এখন ইন্ট্রোডাকশন ক্লাস করছি, একটা দিন 1 ঘন্টা মিস করবেন না, আপনারা চলে আসুন। তো পিএসসির আজকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যাগুলো দিয়ে গেলাম, এরপর থেকে কন্টিনিউ কিন্তু 12 সাল, তারপরে 15, 18, পরের পর সালগুলো কিন্তু আমি দিয়ে যাব। বেস্ট অফ লাক। কেমন লাগলো ভিডিওটা, প্রশ্নের উত্তর ব্যাখ্যা কেমন লাগলো একটু জানিও। আজকে এই পর্যন্ত রইলো, আবার দেখা হবে 12 সালের প্রশ্ন নিয়ে নেক্সট একটা ভিডিওতে। বাই।